সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং নিরাপদে আছো এবং তোমরা তোমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য হয়তো পড়াশোনাও করছো, এটা আমরা আশা করি। যদিও অনেক শিক্ষার্থীর সাথে বা অভিভাবকের সাথে কথা হলে বলতে আসলে ভালো লাগে না যে দীর্ঘদিন ধরে করোনার কারণে অনেক শিক্ষার্থী এখন লেখাপড়া করছে না, সুন্দরভাবে পড়াশোনা করছে না, ফলে তাদের ব্যক্তিগত জীবন লেখাপড়া থেকে কিছুটা দূরে সরে যাচ্ছে। তা আমি আসলে চিন্তা করে দেখেছি যারা এই মুহূর্তে নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে পড়াশোনা করে তারাই সবচেয়ে বেশি, করোনা মনে হয় তাদেরকেই বেশি ক্ষতিগ্রস্ত করেছে। যেমন ধরো যারা দশম শ্রেণীতে পড়ে তারা মনে হয় 80% সিলেবাস শেষ করেছে নবম শ্রেণীতে থাকতেই, আর 10% সিলেবাস শেষ করেছে দশম শ্রেণীতে উঠে। হয়তো বা বাকিটা তাদের রিভিশন করতে পারেনি, কিন্তু যারা নবম শ্রেণীতে পড়ে আমার মনে হয় তারা 10% সিলেবাসও শেষ করতে পেরেছে কিনা সন্দেহ রয়েছে। হয়তো বা তারা ম্যাক্সিমাম 10% সিলেবাস শেষ করেছে, আর বাকি যে 80% শেষ করার কথা আমার মনে হয় তোমরা এটা করতে পারোনি। তা সেই ক্ষেত্রে আমার মনে হয় যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদেরই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তোমরা হয়েছ। তা সেই জন্য আমি আশা করছি যে তোমরা এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য তোমরা একটু ভালো করে পড়াশোনা করবে বাবা। এই অনুরোধ রেখে দীর্ঘদিন পর তোমাদের সাথে আবার সাক্ষাৎ করলাম। আমি আজকে তোমাদের দ্বিতীয় পর্ব পরীক্ষা অর্থাৎ বার্ষিক পরীক্ষার যে একটা গদ্য ছিল, আমি গতদিন তোমাদেরকে ভাইবারে পড়তে দিয়েছিলাম, তা আসলে কে কতটুকু পড়েছো আমি জানি না। তা আজকে আমরা শুরু করব। আমি আজকে নিম গাছ একটা ছোট গল্প তোমাদের আমি উপস্থাপন করব। আসলে নিম গাছ গল্পের নাম বা এমনি ওর কায়দা কালাম দেখলে মনে হবে এটা একটা প্রবন্ধ, আসলে প্রবন্ধ নয়, এটা একটি গল্প। আসো আমরা সেটা উপস্থাপন করি। তা আজকে আমি তোমাদেরকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে তোমাদের পাঠটি পড়াবো তার আগে আমরা আসলে ঔষধি বৃক্ষের বিভিন্ন রকম নাম জানি। তা আমি যদি তোমাদেরকে কয়েকটা বলতে বলি, আমি নিশ্চয়ই জানি যে তোমরা এগুলো হরিতকি, নিম গাছ, বহেরা, তুলসী, এই গাছগুলোর তোমরা নাম বলবে, কারণ এই গাছগুলো বিভিন্ন কাজে লাগে, অর্থাৎ আমাদের ঔষধি বৃক্ষ হিসেবে এরা অনেক আমাদের উপকার করে থাকে। এখন আসো আমরা কিছু ছবি দেখি, যে বহেরা গাছের একটা ছবি, পরে তুলসী, নিম গাছ, হরিতকি, এইগুলোর এখানে ছবি দেখা যাচ্ছে। এদের মধ্যে কোন গাছের হাওয়া খুব ভালো নিশ্চয়ই তোমরা জানো, যারা ব্যক্তিগত জীবনে শুনেছো তোমাদের গার্জিয়ানদের কাছ থেকে, সেটা নিম গাছ। এটা একটা ছবি দেখা যাচ্ছে। আসলে এইটার ছবি তোমরা অন্যান্য কবি সাহিত্যিকদের ছবি যেভাবে পরিচিত, এটা হয়তো ওই রকম পরিচিত নয়, তবে এটা বলাই চাঁদ মুখোপাধ্যায়, যার নাম আমরা বনফুল হিসেবে চিনি। বলাই চাঁদ মুখোপাধ্যায়ের লেখা এই নিম গাছ গল্প, এইটা আমরা এখন পড়ব। তাহলে এই পাঠ শেষে আমরা যদি সুন্দর করে শিখতে পারি তাহলে কবি পরিচিতি যেমন বলতে পারবে, শুদ্ধ উচ্চারণে কবি এইগুলো তোমরা পাঠ করতে পারবে, শব্দার্থ, কঠিন শব্দ এগুলো জানবে এবং মূল ভাবটা জানবে, যার মাধ্যমে তোমরা সুন্দরভাবে তোমরা প্রশ্নোত্তরগুলো করতে পারবে। প্রকৃত নাম বলাই চাঁদ মুখোপাধ্যায় বিহারের পূর্ণিয়ায় অন্তর্গত মনিহার গ্রামে 1899 সালে 19শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন। তার পিতা ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায় বনফুল পূর্ণিয়ার সাহেবগঞ্জ ইংরেজি উচ্চ বিদ্যালয় থেকে 1918 সালে ম্যাট্রিক, হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজ থেকে MB পাশ করেন। মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে তার কর্মজীবন শুরু। 1918 সালে শনিবারের চিঠিতে ব্যঙ্গ, কবিতা ও প্যারোডি লিখে তার সাহিত্য অঙ্গনে প্রবেশ। প্রবাসী পত্রিকায় তিনি 1 পাতা 8 পাতা লিখতেন। গল্পগুলো আকারে ক্ষুদ্র অথচ বক্তব্যে তাৎপর্যপূর্ণ। গল্প তার মানে কি, যেমন আমরা এই যে গল্পটা আমরা এখানে পড়ব, এটা অত্যন্ত ছোট। আমার মনে হয় যে পৃথিবীতে যে বাংলা সাহিত্যে যতগুলো ক্ষুদ্র গল্প আছে তার মধ্যে একটা অন্যতম ক্ষুদ্র গল্প, অত্যন্ত ছোট, মাত্র একটা কবিতার চেয়েও ছোট, এটা অথচ একটা অতি তাৎপর্যপূর্ণ। উপন্যাসের মধ্যে তৃণখণ্ড, কিছুক্ষণ, দৈরথ, সেও আমি, অগ্নি ইত্যাদি। এছাড়াও বনফুলের উল্লেখযোগ্য কবিতা, চতুর্দশপদী, জীবনী, নাটক, শ্রী মধুসূদন বিদ্যাসাগর প্রভৃতি তার অসাধারণ সৃষ্টি। বিভিন্ন পুরস্কার সহ তিনি পদ্মভূষণ উপাধি লাভ করেন এবং 1979 সালে 9 ফেব্রুয়ারি
কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন। আসো আমরা সেই শখটা পূরণ করি। তার পিতার নাম কি, উল্লেখযোগ্য গ্রন্থ কি, উপাধি কি, মৃত্যু, জন্ম। জন্ম হচ্ছে 1899 সালে আর মৃত্যু হচ্ছে 1979 সালে। তিনি যে উপাধি পেয়েছিলেন সেটা পদ্মভূষণ, এবং তার উপন্যাসগুলো হচ্ছে তৃণখণ্ড, কিছুক্ষণ, নির্মোক, এবং তার পিতার নাম হচ্ছে ডাক্তার সত্যনারায়ণ মুখোপাধ্যায়। এখন আমরা এই পাঠটাকে বিশ্লেষণ করব। আসলে এই একটা সম্পূর্ণ গদ্য তোমাদের সামনে পড়ে উপস্থাপন করা মুশকিল হয়ে দাঁড়ায়, কিন্তু যেহেতু এটা একটা ছোট গল্প, ছোট মানে অল্প, অত্যন্ত ছোট, সেহেতু এটা তোমরা নিজেরাও পড়তে পারবে অত্যন্ত সহজ সময়ে, এবং আমি গল্পটা হুবহু না পড়লেও গল্পটা তোমাদের সামনে আলোচনা করা সম্ভব হবে। নিম গাছের কথা বলছে প্রথমেই, যে কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সিদ্ধ করছে, পাতাগুলো ছিলে পিষছে, কেউ বা ভাজছে গরম তেলে, খোস দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অভ্যর্থ মহৌষধ। কচি পাতাগুলো খায়ও অনেকে এমনি কাঁচাই, কিংবা ভেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালপালাগুলো ভেঙে চিবই কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। তার মানে যত কথাগুলো বলা হচ্ছে এগুলোর সব এই নিম গাছটাকে নিয়ে, যে তার পাতা কেউ ছাল নিচ্ছে, তার কেউ পাতা নিচ্ছে, কেউ কচি পাতা নিচ্ছে, তার কেউ মানে চর্মরোগের ঔষধ বানাচ্ছে, কেউ এর মানে ডাল দিয়ে দাঁত মাজতেছে, দাঁতগুলো মজবুত হয়, শক্ত হয়। কচি ডালগুলো ভেঙে চিবই কত লোক, দাঁত ভালো থাকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ। বাড়ির পাশে জঙ্গলে গজালে বিজ্ঞরা খুশি হন। বাড়ির যদি পাশে, বিশেষ করে দক্ষিণ পাশে যদি গজায়, তাহলে বিজ্ঞরা বলে যে বাড়ির দক্ষিণ পাশে একটা নিম গাছ থাকা ভালো। কি কারণে? নিমের হাওয়া ভালো থাক, এটা কেটো না, নিমের হাওয়াটা শরীরের জন্য ভালো, কাটে না কিন্তু যত্নও করে না। আসলে আমরা এরকমই, গাছটাকে কেউ কাটে না কিন্তু কেউ যত্ন করে না। আবর্জনা জমে এসে জমের চারিদিকে আবর্জনা জমে যায়, শান দিয়ে বাঁধিয়েও দেয় অনেকে, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে সে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুললো না, পাতাও ছিঁড়ল না, ডাল ভাঙলে না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল, শুধু বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নরম নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে হচ্ছে সাগরে। বাহ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। মাটির ভিতরে শিকড় অনেক দূর চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। বাহ! এখানেই কিন্তু এই গল্পটা শেষ। এখন দেখো, মজার ব্যাপার হচ্ছে, এর চেয়ে অনেক বড় বড় কবিতা তোমাদের বইয়ের মধ্যে আছে। নিম গাছকে নিয়ে যেভাবে আলোচনা হয়েছে, আমরা যেভাবে সাহিত্যের সংজ্ঞা জানি, আমরা যেভাবে প্রবন্ধের সংজ্ঞা জানি, এখানে সম্পূর্ণভাবেই মনে হচ্ছে এটা একটা প্রবন্ধ, কারণ এখানে কোনো চরিত্র নেই। তাহলে চরিত্র থাকলে এটা একটা গল্প হতে পারত, তাহলে যেহেতু চরিত্র নেই তাহলে সেটা একটা প্রবন্ধ কিন্তু হওয়া উচিত। কিন্তু এটাই হলো মজার ব্যাপার, যে বনফুল লিখেছেন এটা একটা কিন্তু আসলে ছোট গল্প। তা কেন এটা ছোট গল্প, আমি আগে সেটার ব্যাখ্যা করি। ছোট গল্প হতে গেলে ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট মর্মব্যথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারটি অশ্রুজল। নাহি বর্ণনার ঘটনার ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত কবিতা জানি, এবং তিনি ছোট গল্প কেমন হবে একটা গাইডলাইন দিয়ে গিয়েছিলেন। কিন্তু আসলে এটা একটা উৎকৃষ্ট মানের ছোট গল্প। এখানে তাৎপর্যের দিক থেকে কেন এটি ছোট গল্প হলো, দেখো, আমরা বলতে পারি ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এক দশা। এখানে লেখক এই একটি মাত্র লাইনের অবতারণা করার কারণে এটি একটি গল্প হয়ে গিয়েছে। কেন গল্প হয়েছে? দেখো, এখানে যে নিম গাছটার কথা বলা হয়েছিল, এই নিম গাছটা হচ্ছে আমাদের সমাজে বা আমাদের গ্রামে আশেপাশে, বাড়ির আশেপাশে প্রত্যেক জায়গা তুমি এই নিম গাছ দেখতে পাবা।
এই নিম গাছের থেকে অনেকে অনেক রকম উপকার আমরা গ্রহণ করে থাকি। এর ছাল, পাতা, বাকল, শিকড়, কাঠ বানাই, জ্বালানি বানাই, আসবাবপত্র বানাই। তারপরে তোমার নিম গাছের পাতা আমাদের শরীরের বহু রকম কাজ করে। যদি পাতা শুকায়ে অনেকে ভেজে খায়, তারপরে পাতা মানে তোমার পানিতে সিদ্ধ করে যদি কেউ মাথায় ঢালে তার গরম দূর হয়। তারপরে এটা পাতা বেটে অনেক সময় অনেক অনেক কাজে লাগে। তারপরে তোমার এই যে কথা বললাম যে দাঁত মাজে, এরকম করে অনেক অনেক নিম গাছের থেকে আমরা উপকার পাই। কিন্তু আমরা এমনই লোক, আমরা সমাজে যারা আছি তারা কেউ নিম গাছের যত্ন নেই না। শুধুমাত্র ওর থেকে আমরা নেই, ওকে কিছু দেই না, অনাদরে রেখে দিই। কিভাবে অনাদরে রেখে দিই? অনাদরে রেখে দিই আমাদের বাড়িতে, অর্থাৎ ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার মতো। এরকম করে আমাদের সমাজে, পরিবারে প্রত্যেকের বাড়িতে দেখবে একজনের একটা একটা করে মা আছে। এই মারা কি করে? নিম গাছের মতো। নিম গাছ যেমন তার পাতা, ডাল, শিকড়, বাকল, কাঠ, ফুল, ফল এক্সেট্রা, ফল হয় না যদিও, এক্সেট্রা দিয়ে যেমন আমাদেরকে উপকার করে থাকে, ঠিক ওই রকম করে নিপুণা বউয়ের মতো, লক্ষ্মী বউটার মতো আমাদের যে মারা আমাদের সমাজে রয়েছে, তারাও কিন্তু আমাদের অসম্ভবভাবে নিম গাছের মতো বিভিন্ন উপায়ে তারা সন্তান মানুষ করে, সন্তানকে লেখাপড়া শেখায়, পরিবারের সমস্ত দিক দেখভাল করে, বড়দের দেখাশোনা করে, ছোটদের দেখাশোনা করে। এই কোথাও তোমার দাটা, কোথায় বটিটা, কোথায় সমাজের পরিবারের অন্যান্য জিনিসগুলো, কে কি খাবে। দেখা যায় একটা মায়ের 3টা সন্তান, একজন উচ্ছে খাবে না, একজন বেগুন খাবে না, একজন অন্যরকম। এই যে প্রত্যেকের জন্য তার জীবনটাকে বিলিয়ে দিয়ে তাদের প্রত্যেকের জন্য তিনি তার সর্বস্ব দিয়ে চলে যান। কিন্তু আমরা কিন্তু সেই মাদের যত্ন করতে পারি না। ঠিক এই নিম গাছটাকে যেমন অনাদরে অবহেলায় আমরা রেখে দেই, আমরা ঠিক একইভাবে এই সমাজে মারাও ওইরকম করে অনাদরে অবহেলায় থেকে যায়, আমরা তাদেরকেও যত্ন করতে পারি না। কিন্তু নিম গাছটা যেমন কবি এসে বলল যে আমাদের হয়তোবা সেই কি বলল যে খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল, কবিরাজ নয়, নিম গাছটা ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারলে না। নিম গাছ যেমন ইচ্ছে করে যে আমি তার সাথে চলে যাই, আমি অনাদরে অবহেলায় এরা রেখেছে, এখানে আমি থাকবো না। কিন্তু মারাও ঠিক ওই রকম, আমাদের মায়েরা সমাজে যেভাবে আমাদেরকে জীবনের সমস্ত কিছু দিয়ে, আমাদের প্রতি আমাদের সব কিছু বিলিয়ে দিয়ে আমাদেরকে মানুষ করে, আমাদের কল্যাণ করে, সব কিছুর মধ্যে সে শুধু দিয়েই যায়, কিছু পায় না। ঠিক একইভাবে নিম গাছটাও ওই একই রকম। তা ওই রকম করে মায়েরাও যদি কখনো ইচ্ছে করে যে এই যন্ত্রণা, এই সমাজে, এই সংসারে যত যন্ত্রণা রয়েছে, আমি এই যন্ত্রণার মধ্যে নিজেকে রাখবো না, আমি আর এই যন্ত্রণার মধ্যে থাকবো না, আমি সমাজ, সংসার, সন্তান সবাইকে নিয়ে এত কষ্ট না করে আমি চলে যাই। কিন্তু মায়েরাও আসলে আমাদেরকে ছেড়ে যেতে পারে না। ঠিক ওই গাছটার যেমন শিকড় বাকড় অনেক দূরে চলে গেছে, সে ইচ্ছে করলে অন্য জায়গায় চলে যেতে পারে না, তদ্রূপ আমাদের সমাজে এরকম মায়েরা যদি কখনো লাঞ্ছিত হয়, যদি কখনো আমাদের দ্বারা অবহেলিত হয়, কখনো কখনো তারা আমাদের অনেক নির্যাতনের শিকার হয়, কিন্তু তার সমাজ সংসারের ভয়ে, তার সন্তানের প্রতি, তার মানে পরিবারের প্রতি একটা মায়ার বন্ধন চলে যায়। যেমন নিম গাছের শিকড়টা অনেক দূরে চলে গিয়েছে, তদ্রূপ ওই রকম করে একটা মায়ের শিকড় বলতে কি, তার সন্তান হয়ে গেছে, তার সন্তানরা বড় হয়ে গিয়েছে, তার সন্তানদেরকে ছেড়ে সে কোথায় যাবে পৃথিবীতে। সে সেই জন্য নীরবে, নিম গাছটা যেমন নীরবে নিভৃতে থেকে সমস্ত রকম কষ্ট নিজেই মানে সহ্য করে, ঠিক একইভাবে ওইভাবে মায়েরা, ওই নিপুণা লক্ষ্মী বউটাও যেমন ঠিক একইভাবে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এরকম করে মায়েরা রয়েছে, যারা অনেক কষ্ট সহ্য করেও সংসারে সন্তানের মায়া উপেক্ষা করে সে সমাজ সংসার ছেড়ে কোথাও যেতে পারে না। তো এইটাই ছিল আমাদের মূল বক্তব্য। বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল অদৃশ্য লোক 1947 গ্রন্থের অন্তর্গত নিম গাছ গল্প। এই গল্পের সংক্ষিপ্ত অবয়বের মধ্যে লেখক বিপুল বক্তব্য উপস্থাপনের যে দক্ষতার পরিচয় দিয়েছেন তা বাংলা সাহিত্যে বিরল। নিম গাছের বর্ণনা, এর পাতা, বাকল, ছায়ার ইত্যাদি বাহ্যিক উপকারিতা কবিতার মতো বর্ণনা করা হয়েছে এই গল্পে। কবিরাজ তার চিকিৎসার কাজে সাধারণ মানুষ প্রাত্যহিক প্রয়োজনে নিম গাছকে অনবরত ব্যবহার করে থাকে, কিন্তু কেউ এই গাছের সামান্য যত্ন নেয় না।
এই যে একজন কবি একদিন নিম গাছের গুণ ও রূপের প্রশংসা করে, নিম গাছের ভালো লাগে ওই লোককে এবং সে তার সঙ্গে চলে যেতে চায়, কিন্তু মাটির গভীরে তার শিকড়, গাছটি যেতে পারে না। আসলে গাছ তো চলে যেতে পারে না। এটি একটি প্রতীকী গল্প। এই গল্পের ম্যাজিক বাক্য হলো শেষটি, যেখানে লেখক পুরে দিয়েছেন সীমাহীন কথার আখ্যান। তার মানে আমি যে কথাটা বললাম যে শেষে যে দেখো, আমরা কয়েকটা শব্দার্থ জেনে, শাল হচ্ছে বাকল, শিলে পেশা হচ্ছে যে শিল পাটাই বাটা, আর কবি হচ্ছে যিনি কবিতা লেখেন, শায়রে হচ্ছে সমুদ্রে। এখানে কঠিন শব্দগুলো যেমন সিদ্ধ, মহৌষধ, মুগ্ধ, অব্যর্থ। অব্যর্থ ওষুধ মানে কি? যেটা কখনো ব্যর্থ হবে না, যেটা তুমি অবশ্যই যেটা কাজ করে দেবে। যত্ন, প্রশংসা, স্তূপ, তারপরে লক্ষ্মী, বউ, আবর্জনা, এগুলো আমরা জানি। তা যাক, এখানে একটা সৃজনশীল মতো তোমাদের দেওয়া আছে, তোমরা এটা থেকে দেখবে। আমি এটা আলোচনা করতে চাচ্ছি না। এটার আলোকে তারপরে কয়েকটা প্রশ্ন দেওয়া আছে, তোমরা এটা দেখে এই আলোকে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে। তা দলীয় কাজ আর আমি দিতে পারলাম না, ক্লাস থাকলে হতো। আমাদের বনফুল কি উপাধি লাভ করেছেন সেটা তোমরা দেখেছো, পদ্মভূষণ, এবং তার পিতার নাম হচ্ছে সত্যনারায়ণ মুখোপাধ্যায়। গল্পের মূল ভাবটা, তোমার বাড়ির কাজ হচ্ছে গল্পের মূল ভাবটাকে তুমি সুন্দর করে আত্মস্থ করবে এবং এই অনুযায়ী যত সৃজনশীল প্রশ্ন আছে সেইগুলোর তুমি উত্তর করার চেষ্টা করবে। তাহলে আমি মনে করি যে এই গল্পটা তোমরা হয়তো বা চমৎকার একটি গল্প সুন্দরভাবে বুঝতে পারার কথা। তারপরেও যদি কোনো শিক্ষার্থী যদি কখনো মনে করো যে আমি এই সুন্দর করে বুঝতে পারিনি, অথবা গল্পটি পড়তে যেয়ে প্রশ্নোত্তর করতে যেয়ে যদি কোথাও তোমাদের একটু সমস্যা অনুভব করো, তাহলে তোমরা আমার নাম্বারে যোগাযোগ করবা। আর আমি তোমাদেরকে বিনয়ের সাথে আর একটা অনুরোধ করবো, বাবা, দিন কিন্তু এরকম থাকবে না। দিন হয়তোবা সূর্য উঠবে, মেঘের আড়ালে এসে যে সূর্যটা হাসছে, সে একদিন হয়তোবা সেই সূর্য হাসবে, কিন্তু সেই দিনটা অন্য কারো ক্ষতি না হলেও যারা নবম শ্রেণীতে পড়ে তাদের জন্য কিন্তু ক্ষতি হয়ে যাবে বেশি, বাবা। তো সেই জন্য আমি তোমাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, তোমরা সুন্দরভাবে পড়াশোনা করো, যেন তোমরা পড়াশোনার করে বিপাকে না পড়ে যাও। তা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।